মহিলারা ফুটবল না খেলি, কারণ মেয়েরা ফুটবল খেলে নারী ছেড়ে যাবে, একটি কন্যা বা একটি সন্তান জন্মগ্রহণ করবে না। এই মানুষগুলোকে বোঝানোর জন্য আমি বিয়ে করেছিলাম। এখন যেমন বলে বাংলা থেকে একটি ছেলে একটি মেয়ে ইন্ডিয়া টিমে চান্স পায় না, আমরা 9 জন 10 জন একসাথে ইন্ডিয়া খেলতাম। মমতা ব্যানার্জিকে আমি একটি চিঠি দিয়েছিলাম, তিনি বললেন অরূপ বিশ্বাসের হাতে দাও। অরূপ বিশ্বাসের হাতে দিয়েছিলাম, তারপরে এখনও পর্যন্ত তার কোনো রেজাল্ট পাইনি। এখন তো মাঠ বলতে কিছুই নেই, প্রমোটার মানে প্রমোটারদের সব হাতে। কারা এরা, কে এরা? রঞ্জিত মল্লিকও বলে আমার দাদু, আমিও বলি আমার দাদু। দশভুজা নাশে গুণিত তার হয়, তার জীবন জুড়ে হাজারো পরাজয়, তবুও তার পথে থামার প্রথা নেই। আগলে যায় সরে চলার খেয়ালে, সীমানা ভোলার দুরালা সেই। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। কপালে লেখা টেখা কিছু নেই, আছে যা তাকে বলে ধপ। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। গল্প জুড়ে তার শুরু হলো আবার বৈঠকে বৈঠক। এই এপিসোডটি স্পন্সর্স হলেন নেচার্স ডায়মন্ড আর অন্নপূর্ণা স্ন্যাক্স। আজকে আমাদের আবার বৈঠকের অতিথি হলেন শান্তি মল্লিক, ফুটবলার শান্তি মল্লিক, যিনি প্রথম ক্যাপ্টেন মহিলা ফুটবল টিমের এবং অর্জুন অ্যাওয়ার্ড পাওয়া একজন মহিলা ফুটবলার, যিনি প্রথম অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলেন। এবং আমি খুবই ভাগ্যবতী যে ওনার সঙ্গে আমার মাঠে ওনার খেলা দেখে আমি ওনার সাথে প্রথম আলাপ হয়, এবং সেটার পুরো ক্রেডিট যে আমার মেয়ে সহচরী, সে ফুটবল খেলে ওনার কোচিংয়ে, এবং 5 বছরের বাচ্চা থেকে 15-16 বছরের 18 বছরের ছেলেমেয়েরা ওনার কোচিংয়ে ফুটবল খেলেন, এবং উনি নিজে সবসময় থাকেন এবং নিজে সবসময় গাইড করেন, এবং খুবই ভালো একটা পরিবেশ। এবং তিনি আজকে আমার সামনে আছেন, আমাদের এখানে আড্ডা দিতে এসেছেন। আমি যে কি খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমারও একই তোমার সঙ্গে একমত। তুমি যেগুলো বললে সেটা অবশ্যই ঠিক কথা। এবং এই যে প্রথম আপনার এই অ্যাচিভমেন্টগুলো, কারণ মহিলারা ফুটবল খেলে এটা তো খুব কঠিন। বাংলায় তো মানে তাও দেখা যায়, বাইরে তো প্রায় দেখাই যায় না, সেখানে বাংলায় তো প্রায় হয়ই না এখনো। তো সেখানে দাঁড়িয়ে আপনি প্রথম ফুটবলে না হয় না কথাটা বললে ঠিক না। 1975 সালে মেয়েদের ফুটবল শুরু হয়েছিল ভারতবর্ষে। আচ্ছা, সেই থেকে দীর্ঘদিন, সেই সময় অনেক ছিল, বিপদ ছিল, অনেক প্রতিবাদ আসতো যাতে আমরা মহিলারা ফুটবল না খেলি, কারণ মেয়েরা ফুটবল খেলে নারী ছেড়ে যাবে, একটি কন্যা বা একটি সন্তান জন্মগ্রহণ করবে না। পুরুষদের মধ্যে এই যে ভাবটা ছিল, ফুটবল খেললে বাচ্চা জন্ম দেওয়া যাবে না, এরকম ধরনের তাদের একটা প্রতিবাদ ছিল, কি ডাক্তার থেকে শুরু করে গণ্যমান্য ব্যক্তিরা আচ্ছা বায়োলজিক্যাল প্রবলেম বলেছিলেন। তখন আমরা দৃষ্টান্ত হিসেবে আমরা দেখলাম যে অ্যাথলেট যদি করা যায়, জিমন্যাস্টিক যদি করা যায়, তাহলে ফুটবল খেলা এমন কিছু ব্যাপার নয়। তো হ্যাঁ, বডি কন্ট্যাক্ট, আমি কন্ট্যাক্টটা কার সঙ্গে করছি? এটা মহিলার সঙ্গেই করছি, কোনো পুরুষের সঙ্গে করছি না। তা আমার সেই বিপদ থেকে আমরা কাটিয়ে একটা জায়গায় চলে এসেছিলাম। পুরুষরাই পরে, ডাক্তাররাই আমাদের বাবা জানিয়েছিল, যখন আমরা পরের পর ভারতবর্ষে তথা বাংলার গর্ব ফিরিয়ে নিয়ে আসছি, বাংলার রেজাল্ট চ্যাম্পিয়ন হচ্ছি, এগুলো দেখে ওনারা আশ্চর্য হয়ে গেছিলেন যে কী করে সম্ভব। এবং আপনার একটা নিজের মেয়েও আছে। সেই আমার মেয়ে আছে, কারণটা হলো যে এই মানুষগুলোকে বোঝানোর জন্য আমি বিয়ে করেছিলাম। তাই অবশ্যই আমি সেই কারণে বিয়ে করেছিলাম যে এই ফুটবল খেললে যে এই ঘটনাগুলো ঘটে না, সেটা আমার দৃষ্টান্ত। এবং আমি প্রতিটা মেয়েদের মধ্যে, বাবা মা প্রত্যেকের মধ্যে গিয়ে প্রচার করতাম, আপনারা পাঠান, স্কুলে যেতাম, বাচ্চাদের পাঠান, কোনো ক্ষতি হবে না। আচ্ছা, আমার জীবনের শুরু কিন্তু আমি অ্যাথলেটস। আপনি বলুন একটু জীবনের শুরুটা, মানে এত ভালো লাগছে। আমি কালীঘাট অঞ্চলের মেয়ে। আচ্ছা, আর আমার বাবা নিজে একজন ফুটবলার ছিলেন। আচ্ছা, নামটা একটু বলুন। হরেকৃষ্ণ মল্লিক। আচ্ছা, তিনি ইস্ট বেঙ্গল ক্লাবে ডাক পেয়েছিলেন একটা সময়,
খেলার জন্য, কিন্তু বাবা মিলিটারিতে চাকরি করতেন। আচ্ছা, তা মিলিটারি থেকে বলেছিল আমাকে, এই জেসিগু উনি এই পাড়ারই মানুষ যিনি বাবাকে নিয়ে আসতে গিয়েছিলেন। এখানেই থাকতেন পলাশর রোডে? না, উনি থাকতেন, জেসিগু ইস্ট বেঙ্গলের কর্মকর্তা ছিলেন। আচ্ছা, আমরা তো কালীঘাটে থাকতাম, রাজবাড়ি কালীঘাট এই অঞ্চলে আমি মেয়ে। আচ্ছা, বাবা দক্ষিণ কলিকাতা খুব নামকরা ফুটবলার ছিলেন। আমার সৌভাগ্য হয়নি বাবার খেলা দেখার, বাবার সঙ্গে মাঠে এসেছি, তখন আমার বয়স 2.5 থেকে 3 বছর। তখন থেকে ভালো লাগতো ফুটবল? ফুটবল তো অবশ্যই, যখন আমি অ্যাথলেটিক্স শিখতে এলাম, অ্যাথলেটিক্সে বাবা ভর্তি করে দিয়েছিল। বাবা বুঝেছিলেন যে খেলার প্রথম পার্ট হলো অ্যাথলেটিক্স। আমরা একটু ছোটবেলার গল্প শুনবো যে কি করে ফুটবল খেলা। হ্যাঁ, ওই যে শুরুটা হয়েছিল আমি অ্যাথলেটিক্স দিয়ে। আর আমি কালীঘাটেরই মেয়ে, কালীঘাট অঞ্চলের মেয়ে, আর অনেক ভাই বোন আমরা। আচ্ছা, আমার প্রায় 9টা ভাই বোন, আমি 8 নাম্বার। আচ্ছা, তা যখন ফুটবল ভারতবর্ষে অ্যানাউন্স হলো যে মেয়েদের ফুটবল শুরু হবে, তখন প্রথম আমি শুরু করেছিলাম হ্যান্ডবল খেলা দিয়ে। আচ্ছা, আমি অরিজিনালি হ্যান্ডবল প্লেয়ার। আচ্ছা, তারপরে হ্যান্ডবল, ফুটবল, ক্রিকেট কলকাতা মাঠে খেলতাম। ক্রিকেটে আমি বেঙ্গল টিমে চান্স পেয়েছিলাম, কিন্তু ফুটবলকে ভালোবাসি বলে ক্রিকেটে আমি যাইনি। ক্রিকেট খেলতাম, কলকাতা মাঠে লিগ খেলেছি। তোমার আমি পরের জীবনে, আমার চাকরির জীবনে রেলের হয়ে খেলেছি। তারপরে ওইখান থেকে আমি চলে এলাম হকি। আচ্ছা, হকি থেকে চলে এলাম সেবাক টাকরো। তাহলে ফুটবল, হকি এবং ছোটো ছোটো খেলাগুলো আমি যে কোনো খেলাধুলাই টপাত করে ধরতে পারতাম, খেলতে পারতাম। দৌড়ি খেলার মধ্যে, বসে খেলার মধ্যে আমি একদমই পক্ষপাতিত্ব ছিলাম না, পারতামও না। সব ধৈর্যের ব্যাপার ছিল। দৌড়টা আমার সারা জীবনই ভালো লাগতো, দৌড়ি। অবশ্যই তারপরে তো শুরু হয়ে গেছে, প্রায় 18-19 বার চ্যাম্পিয়ন হয়েছি। বাংলায় তখন ভারতবর্ষে অনেকগুলো টুর্নামেন্ট হতো, এই জোনাল হতো, ফুটবলে অনেকগুলো টুর্নামেন্ট হতো। এখন বলতে গেলে ভারতবর্ষে ফুটবল, মেয়েদের ফুটবল বিশেষ করে অনেকখানি নিচে নেমে এসছে। কারণ টুর্নামেন্ট যত থাকবে মেয়েদের ফুটবল তত উন্নতি হবে, খেলাধুলার উন্নতি হবে। টুর্নামেন্ট হচ্ছে না কেন, কি মনে হয়? এটা টোটালটাই প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্মের দেখভাল বা টুর্নামেন্ট বাড়ানোর লোকজনগুলো অনেক কম, না কি অর্থের কম, কিসের কম আমরা বুঝতে পারি না। অবশ্যই অর্থের কম, নাহলে তো ফুটবল হতোই। এখন যে সরকার আসার পরে কন্যাশ্রী কাপ শুরু করেছে, কন্যাশ্রী কাপ হওয়াটা খুব ভালো। বরঞ্চ এআইএফএ আলাদা একটা টুর্নামেন্ট করতো, সেই টুর্নামেন্টে আইএফএ যে টুর্নামেন্টটা করতো লিগ কলকাতা মাঠে, সেই লিগটাও হতো, তারপর কন্যাশ্রী কাপ হতো, তাহলে দুটো খেলা হতো, মেয়েদের আর উন্নতি হতো। সেই উন্নতিটা অনেকটা কমে গেছে। সারা বছরে একটা খেলা, একটা ন্যাশনালস, একটা ইন্ডিয়া, একটা কন্যাশ্রী কাপ। আমাদের সময় অনেক খেলাধুলা ছিল, তা আমরা সময় পেতাম না, এত খেলাধুলা করতাম যে তোমাকে বোঝাতে পারবো না। কলকাতা মাঠে অনেকগুলো, আমি ভলিবলও খেলেছি, আমি বাস্কেটবল খেলেছি। কারণ কিন্তু সবটাই ফিটনেস, আমার ফিটনেসটা এত ছিল যে আমি তোমাদের বোঝাতে পারবো না। কারণ তোমরা প্রত্যেকেই আমার থেকে অনেক ছোট, আমার খেলা দেখোও নি তোমরা। মাঠে যতটুকু প্র্যাকটিস দেখছো সেটা দেখে তুমি ভাবাটাও তো কিছুটা তোমাকে স্মরণ করিয়ে দিতে পারে যে হ্যাঁ খেলতে পারতেন। এই ব্যাপারগুলো তো ছিলই। আর তার প্রশ্ন আরও আছে, আমার যেমন ছোটোবেলা কোচ ছিলেন আমার নিজের বাবা মা হলো প্রথম শিক্ষক, প্রথম কোচ, আর সেটা আমি পেয়েছিলাম। তারপরে সুশীল ভট্টাচার্য, ডক্টর অমৃতলাল চক্রবর্তী, যেভাবে আমি অর্জুন অ্যাওয়ার্ড পাই 1983-তে, আমার অর্জুন অ্যাওয়ার্ড দিয়েছে তখন 86-এ। কারণ হলো সেই সময় ইন্দিরা গান্ধী মারা গিয়েছিলেন, সেই কারণে অনেক পিছিয়ে গিয়ে আমরা প্রায়, আমাদের সময় রবি শাস্ত্রী, পিটি ঊষা, কপিল দেব, বহু খেলোয়াড় একসঙ্গে ছিলাম যে আমরা অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছিলাম, 186 জন। আমি জানি, কারণ আমি জন্মেছিলাম যে 84-এ, ওই জন্য এই ব্যাপারটা। 22শে জানুয়ারি আমার ডেটটা মনে আছে। আর তখন আমরা প্রচুর খেলাধুলা করতাম, খেলার উন্নতি ছিল। এখন হ্যান্ডবলের কলকাতা মাঠে আমি 78-এ হ্যান্ডবলের চ্যাম্পিয়ন, ন্যাশনাল চ্যাম্পিয়ন। আচ্ছা, সেবক টাকরে ন্যাশনাল চ্যাম্পিয়ন, আমি বিশ্বকাপ খেলেছি, ফুটবলের বিশ্বকাপ খেলেছি। আর আমি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছি যে 83, সেটা কিন্তু তার আগে আমাদের অনেক বন্ধুবান্ধবরা তারা ক্যাপ্টেন ছিল, আমি 83 ক্যাপ্টেন ছিলাম। এবং ব্যাংককে সেটা খেলা হয়েছিল, আমি ব্যাংককের গ্যালারি থেকে প্রচুর প্রাইজ পেয়েছি, তার সঙ্গে তো পেয়েছি সেটাও। আমি কি খেলতাম আমি নিজে জানি না, আমাদের সময় এরকম তো রেকর্ডিং বা এরকম ব্যাপারটা ছিল না যে তুলে ধরবে। কয়েকটা ওই ধাক্কাধাক্কির ছবি আছে, আমায় চেনা যাবে না, ধাক্কাটা চেনা যাবে না, আপনাকে চেনা যায়। আমি যা খুঁজে বার করেছি কয়েকটা আর্কাইভ থেকে,
ইউটিউব মানে আমাদের গুগল যা দিয়েছে সেখান থেকে একটা দুটো ছবি, কিন্তু এগুলো কি কোথাও নেই এই রেকর্ডিং করায় যে খেলাগুলো? অ্যাকচুয়ালি সেই সময় ছিল, সেখানে আমার অর্থ ছিল না, আমাদের পয়সা ছিল না। এক একটা ছবি হয়তো 5 টাকা দাম, হয়তো আমার কাছে 2 টাকা আছে, তাকে অনেক কিনে নিতে হতো। হ্যাঁ কিনতে হতো। আর ভিডিও অনেকক্ষণ রিকোয়েস্ট করতাম, কাকু দিন, তখন তো ছোটো ছিলাম, কাকু কাকু করে পেছনে দৌড়াতাম, দিন আমাকে এই ছবিটা থেকে যাবে আমার সারা জীবনে স্মরণীয়। এই ব্যাপারগুলো ছিল। তারপরে যখন অর্থ হলো তখন আর ছবি পেলাম না, এইটা একটা দুঃখজনক ব্যাপার আমার কাছে। আর এগুলো কোনো রেকর্ডিংও নেই? রেকর্ডিং আছে, রেকর্ডিং বলতে না রেকর্ড করা নেই, পেপার কাটিং অনেক প্রচুর আছে। না কিন্তু খেলার যে রেকর্ডিং, মানে ফুটবল তো পুরনো খেলার তো প্রচুর ছেলেরা খেলার না, সেই সময় আমাদের সেইভাবে চোখে দেখতো না। আমার মেয়েরা ফুটবল খেলে, এইটা একটা তার ছিল ব্যাপ ছিল। যখন দেখলো যে মেয়েরা ভারতবর্ষে দাদা বাংলার রেজাল্ট ক্রমশই ফিরিয়ে আনছে, তখন বাংলার আলাদা করে রেজাল্ট। আর আপনি লিড করতেন পুরোটা? না, আমরা প্রত্যেকে, আমরা প্রায় সেই সময়, এখন ছিলেন সেই সময় সেই এখন যেমন বলে বাংলা থেকে একটি ছেলে একটি মেয়ে ইন্ডিয়া টিমে চান্স পায় না, আমরা 9 জন 10 জন একসাথে ইন্ডিয়া খেলতাম। বাংলার 9টা মেয়ে, দুকার মেয়ে, যেমন কুন্তলা ঘোষ, মিনতি রায়, শুক্লা নাগ, শুক্লা দত্ত, আরও চৈতালি চ্যাটার্জি, ইন্দ্রাণী শাহ, আরও প্রচুর মেয়ে, প্রচুর। আমাদের টিমের মধ্যে প্রচুর ইউনিটি ছিল। আর আমরা মাঠ পেতাম না, মাঠ ছিল কিন্তু মাঠ পেতাম না। যারা খেলতো ছেড়ে চলে যেত, তারপর আমরা গিয়ে ওই মাঠটুকু, আমরা খালেই প্র্যাকটিস করতাম। কালীঘাট মাঠে তখন গান্ধী স্ট্যাচু ছিল পার্ক স্ট্রিটের এইদিকে, ওইখানে এখন তো জওয়াহরলাল নেহরু স্ট্যাচু আছে, তখন আমরা কালীঘাট মাঠে প্র্যাকটিস করতাম। এনসি কোলে ছিলেন, যা কোলে মার্কেট যার নামে শিয়ালদা, উনি আমাদের দেখভাল করতেন। আউতি ব্যানার্জি ছিলেন, পিকে ব্যানার্জি ছিলেন। আমি প্রচুর লোকের সাহায্য পেয়েছি প্র্যাকটিসের জন্য, প্রসূন ব্যানার্জি, সুরজিৎ সেনগুপ্ত, এই বিশাল বিশাল মানুষগুলোর কাছে। ওরা কী করতো, আমি চুরি করতাম, যে ওর ভালো জিনিসটা চুরি করতাম, যে কী করে ও করতে পারলো, আমাকেও তাহলে ওটা করতে হবে। এই চ্যালেঞ্জটা আমার। আপনি বসে বসে দেখতেন ওদের খেলাগুলো? হ্যাঁ হ্যাঁ দেখতাম, আমি ছোটো ছোটো খেলাগুলোও দেখতাম, ছোটো মাঠের খেলা। আমার উল্কানাথন আমার খুব ফেভারিট প্লেয়ার ছিল সেই সময়। উল্কানাথন, প্রসূন ব্যানার্জি, সুরজিৎ সেনগুপ্ত, সুধীর কর্মকার, মানুষ ভট্টাচার্য, বিদেশ বোস বা প্রশান্ত ব্যানার্জি, সামনে থেকে দেখেছেন? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আর প্রায় কাছাকাছি। ওরা একটু আগে, আমার হয়তো 7 বছর 8 বছর আগে এসেছে, আমি তার একটু পরে গেছি। তারপরে আমি যে মান্না দার সঙ্গে, সোলেন মান্না, মেহুলাল দা, অরুণ ঘোষ, আপনার যে বড়রাম দা, এই মানুষগুলোর কাছে গিয়ে আরও বেশি আনন্দ পেয়েছি। এরা এত ভালো মানুষ, তাহলে আমরা যদি ওদের দেখে কিছু শিখতে পারি, সেইটাও আমি নিতাম। বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যেতাম, ভালো লাগতো ওনাদের সঙ্গে। সবসময় বললাম, আপনি আমার সঙ্গে যদি মাইক ধরতে দিত, আমি দুটো লাথি মারতে পারতাম, কথা বলতে পারতাম না, কথা জড়িয়ে যেত। কিন্তু আমি ওনাদের বললাম, আপনি বলুন, আমি শুনবো, আপনাদের কথা আমি শুনতে চাই। কারণ আগামী দিন তো আমাদের রয়েছে। দেখুন, ওরা আমাদের কাছে চলে গেছে, কিন্তু ওনাদের স্মৃতি কিন্তু আমরা হারাইনি। ওনাদের খেলা দেখিনি অবশ্যই, এরপরে প্রসূন ব্যানার্জি ওদের খেলা দেখি, সুরজিৎ সেন ওদের খেলা দেখি, যারা ছিল ওই সময়, কিষাণু, আমরা একই বয়সী, কিষাণু টিষাণু। খুব খুব মজা করতে, খুব আনন্দ করতাম, ভালো লাগতো। আর সারাদিন প্র্যাকটিস করতেন? আমি প্রায় 8 ঘন্টা প্র্যাকটিস করতাম দিনে। 8 ঘন্টা? আমি সাধারণ ঘরের মেয়ে, কালীঘাটে আমার বাড়ি, টিনের বাড়ি ছিল। এখন একতলা হয়তো বানিয়েছে, 2তলার ক্ষমতা নেই, অনেক ভাই বোন। তা ওই ঘরের মধ্যে আমি প্র্যাকটিস করতাম। 8 ভাই বোন? আপনি কত? 9 জন, আমি 8 নাম্বার। আপনি আপনার নিচেও? আমার নিচে আমার বোন বাস্কেটবল প্লেয়ার। আচ্ছা। ও ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে, ও ফুটবল খেলেছে, হ্যান্ডবল খেলেছে। অমিতা মল্লিক। আচ্ছা। ডাকনাম সবাই নুন্তি বলেই চেনে বাস্কেটবল মাঠে। এইসব আমাদের হ্যান্ডবলে যেমন অনিতা রায়, আরও বহু মেয়ে ছিল, আমরা ভারতী পাল, এইসব মেয়েদের সঙ্গে হ্যান্ডবল খেলেছি আমি। সেবকটাগড়ে খেলেছি। মোটামুটি আমাদের ফুটবল প্লেয়ারের সেবকটাগড়ে খেলাটা অনেকটা ফুটবলের মতন। ওটা শুধু বেতের বলে খেলা হয়, 3 জন করে খেলা হয়, শুধু ভলির মতন পয়েন্ট পাওয়া, আর ব্যাডমিন্টনের মতন পয়েন্ট পাওয়াটা, ওটাও খুব মজার খেলা। ওই নেটের উপরে উঠে আমি ভলি করতাম। আমার হাইট এত ছোট, কিন্তু আমি প্র্যাকটিস করে করে এতখানি হাইট জাম্প করতে পারতাম, এই কাউকে বোঝাতে পারবো না। এটা আমার মনেই রয়েছে, দুঃখও রয়েছে যে এইগুলো তো আমার কাছে কোনো রেকর্ড নেই যে আমি দেখাবো। এটা সত্যি খুব দুঃখের যে এগুলোর কোনো আর্কাইভাল কিছু পাওয়া যায় না, যেটা থেকে এই যারা আপনাদের খেলার টেকনিকগুলো ওরা দেখবে। এটাতে চিনি মেশানো নেই, আপনি কি? হ্যাঁ, তো আর মানে খেলার টেকনিকগুলো দেখে ওরা পরের প্রজন্ম শিখবে, এটা কিন্তু সত্যি খুব
দুঃখের জায়গা। এবং এখন কি মেয়েরা আসছে ফুটবল খেলতে? হ্যাঁ অবশ্যই অবশ্যই, প্রচুর মেয়ে আসছে, প্রচুর মেয়ে এসছে। এখন দেখো ধর্ম কর্ম কথাটা বলো, কর্মটাই আসো, প্রত্যেক ধর্মের থেকেই মানুষ আসছে, প্রচুর মেয়ে আসছে। যে আপনি ভাবতে পারেন মুসলিম মেয়েরা আসছে, বা আমাদের বরঞ্চ হিন্দু মেয়েরা অনেক কম আসে, যে এত ট্যালেন্ট মেয়ে আসছে। সেই মেয়েগুলোকে এক জায়গায় যদি জড়ো করে কোনো বেসিক ক্যাম্প বা একাডেমি যদি করতে পারে পশ্চিমবঙ্গ সরকার, তাহলে আমার মনে হয় ফল আবার পাবে। বাংলা কিন্তু দীর্ঘদিন ধরে রেজাল্ট পায়নি। আমি লাস্টে 97-এ আমি কোচ ছিল বাংলা টিমের, সেই চ্যাম্পিয়ন হয়েছিল, তারপরে বাংলা টিম চ্যাম্পিয়ন হয়নি। খেলা চলছে কি এখনো? অবশ্যই খেলা চলছে, অবশ্যই খেলা চলছে, খেলা চলবে, খেলা চলবে, হচ্ছে, চলবে, সবটাই হচ্ছে। আর সাব গেমসে আমাদের মেয়েরা ভালো রেজাল্ট করেছে, এবারে একটু মনে হয় একটু খারাপ রেজাল্ট হয়েছে। আমরা বিশ্বকাপ খেলেছি তখন ভালো ফুটবল, আমরা জার্মানির সঙ্গে ড্র করেছি, হাইতির সঙ্গে 2-1 জিতেছি। আর এশিয়ান কাপ তো বলার কথা না, এশিয়ান কাপে আমরা যদি ঠিক মতো অনুশীলন পেতাম, ঠিক মতন ক্যাম্প পেতাম, ঠিক মতো সুযোগ সুবিধা পেতাম, আমরা চ্যাম্পিয়ন হতাম। কারণ আমাকে কিভাবে আটকাতে পারে মানুষ, যে না দেখালে বোঝা যায়। ছোট্ট করে একটা বলি, যেটা আমরা ন্যাশনালসে 77-এ গোয়া ন্যাশনাল হয়েছিল, 75, 76, 77 পরপর 2 বছর চ্যাম্পিয়ন হয়েছি। 77-এ গোয়া মার্গত ন্যাশনাল স্টেডিয়ামে এত লোক হয়েছে, সেই সময় তোমার ভাষায় বোঝাতে পারবো না। মানে স্টেডিয়ামে গ্যালারি তো ছেড়েই দাও, টাচ লাইনে লোক বসে গেছে, যে আমাকে কর্নার করতে পারছি না, থ্রো করতে পারছি না। আর তেমনি ওরা প্রেশার করছে আমাদের হারানোর জন্য। আচ্ছা, কী করে বাংলা টিমকে হারানো যায়? আলটিমেট আমাদের হারিয়ে দিল। যে কাউকে দোষ দেওয়াটা ঠিক না, কিন্তু পারপাসলি বোঝাই যাচ্ছে যে আমাদের হারাতে হবে। তার পরের বছর কোয়েম্বাটোরে একটা ন্যাশনালস হয়েছিল, না ফেডারেশন কাপ হয়েছিল। আমি একটা ব্যাক বলিং করে গোল করেছিলাম, যে আমার দুর্ভাগ্য, ছবিটা তোমাদের দেখাতেও পারবো না, আর রেজাল্টও নেই। আমার বুকের ওপরে 16-18টা ছেলে মেয়ে শুয়ে পড়েছে। আমি গোলটা করে শুধু দেখেছি গোল পোস্টে বল ঢুকে গেছে কিনা। অনেকে শ্যামতাপা করে অবশ্যই তাকে আমি শ্রদ্ধা জানাই, ও আমার খুব ভালো ফেভারিট প্লেয়ার। কিন্তু আমরা যে দেখাতে পারলাম না, এইটা কাউকে বোঝাতে পারবো না। সত্যি তাই। মানে আগামী দিনে ছেলে মেয়েদের প্রয়োজন আছে, কি ছেলে কি মেয়ে। এই যে আমার যে ক্যাম্পটা, হ্যাঁ, তোমার ছোট্ট একটি মেয়ে আমার কাছে অবশ্যই প্র্যাকটিস করতো, আসবে আগামী দিনে আশা করছি। যে আমার ক্যাম্পে ছেলে মেয়েদের একসঙ্গে কোচিং করাবো। এটা প্রথম ক্যাম্প যেটা আমি পেয়েছিলাম, কিন্তু তার আগে আমাকে সবাই বলেছে আমরা মেয়েদের খেলতে নিই না, কারণ ভারতবর্ষে কোনো জায়গায় নেই, ভারতবর্ষে কোনো জায়গায় নেই একদম। কারণ আমি নিজে যখন প্র্যাকটিস করতাম আমার পাড়ার ছেলেদের সঙ্গে, আমার দাদা বা আমার ভাই, আমার কর্তব্য ভাই বা আমার যাতে আমার পাড়ার বন্ধুবান্ধব সব কিন্তু ছেলে, তখন আমি একটা একটা করে মেয়ে বার করতাম, যে আয় চল না খেলতে যাবো। এই যে আনন্দ, হ্যাঁ, এই আনন্দ কাউকে, এটা আমি বিশ্বাস করি। আমার মেয়ে যেদিন আসে ফুটবল খেলে, সেদিন ওর মানসিক বিকাশ মানে এত আনন্দে থাকে, ও উৎফুল্ল থাকে সারাক্ষণ। আমরা সবসময় বাচ্চাদের বলি এবং আমরা শেখাই যে তুমি ভালো খেলোয়াড় নাও, ভালো মানুষ হও, একদম ভালো মেয়ে ভালো ছেলে হও। এইটা একটা বিশাল জিনিস। সবাই সব ক্যাম্পেই বলে, সব কোচরাই বলেন, সবাইকে শ্রদ্ধা রেখেই কথাটা বলছি। প্রত্যেকে যেন কথা বলতে হবে তাদের, আবার স্নেহ মমতার মাধ্যমে বাচ্চাদের প্র্যাকটিস করাতে হবে। হ্যাঁ, না হলে তো ভয় পেয়ে গেলে আসবে না বাচ্চা। এবং ও যখনই আসবে না, তখনই ও স্কুলে গিয়ে প্রতিবাদ করে যাস না। ও যখনই ভালো ব্যবহার বা ও যখনই ভালো কিছু পাবে, কোনো গিফট নয়, গিফটটা কি ওকে ভালোবাসা, ওকে অন্তর দিয়ে ভালোবাসা, ও ভালোবাসে। কোচিং এটা সত্যি হয়, মানে এটা আমি দেখেছি, ও সহচরী সব ভীষণ আনন্দে থাকে, সকালবেলা উঠলে পৌঁছে যাব, খেলবো, এবং এত কষ্টের মধ্যে খাবার দেওয়া, এটা যে কি ভালো লাগে। আর কোথা থেকে আসে ছেলেমেয়েরা, এটা আপনারা সকালবেলা পারলে শনি রোববার করে গিয়ে দেখবেন ওনার কোচিং, এত ভাল লাগে না। আমি দেখেছি প্রচুর ফুটবল প্রেমী যারা হয়তো কোনো এক সময় খেলতেন, পিছনে দাঁড়িয়ে আপনাদের খেলা দেখে, আপনারা খেলেনও বাচ্চাদের নিয়ে। হ্যাঁ, আমাদের খেলি কেন, আমি অবশ্যই খেলি, কারণ হলো যে আমি খেলতে পারি কি না ওরা দেখুক, আমি কি করছি আমাকে দেখেই কিছুটা শিখুক। আমি যেমন দেখেই বলতাম, আমি বিভিন্ন একা চলে যেতাম ধর্মতলায়, তখন আমাদের এই অঞ্চল দিয়ে ট্রাম চলতো, পুরো হরিশ মুখার্জি এই সদানন্দ রোড দিয়ে, সদানন্দ এসপি মুখার্জি রোড দিয়ে, আচ্ছা, পুরো তখন ট্রাম চলতো। আর ট্রামের কন্ট্রাক্টর ড্রাইভারটা এত ভালোবাসতো যে তোমাদের আমি বোঝাতে পারবো না। এবং বাসের ড্রাইভারটা কন্ট্রাক্টর আমাদের থেকে পয়সা নিতেন না, আমরা খেলতে যাচ্ছি। কত মানসিকতা ছিল মানুষের মধ্যে, যে
এইটা ওনাদের যেসব মানুষগুলো আমাদের এইসব করতেন তাদের কোটি কোটি মানে শ্রদ্ধা করলেও কম হবে। এই যে স্নেহ মমতা ট্রামে নামতাম, নেবে পার করেও দিত অনেক সময় রাস্তা, তাই না? ছোট ছোট একদম ছেলে মেয়েদের একদম। এবং আমি তো প্রচুর দৌড়াতাম, আমি ট্রামের সঙ্গে দৌড়াতাম। ট্রামের ড্রাইভারটাকে আঙ্কেল বলতো, কাকু ওই मैक्सिमम वो नॉन बेंगली ছিলেন, বলতাম आप धीरे धीरे बढ़ाइए फिर हम आपका साथ भागेगा। ভিক্টোরিয়া পাস দিয়ে যখন ট্রামগুলো যেত, ওই 36 খিদিরপুর দিকে যেত, আমরা ঠিক ভিক্টোরিয়া প্যাটে একটা এখন আছেন কি আমি জানি না, ওটা একটা প্যাটেন ট্যাঙ্ক ছিল, ওইখান থেকে রান্না শুরু করতাম আমরা, শুরু করে পুরো ভিক্টোরিয়া পর্যন্ত দৌড়াতাম আস্তে আস্তে, এবং একসাথে প্রায় 50 ছেলে মেয়ে একসঙ্গে যেতাম। মানে এটা পুরো সিনেমার মতো। আমাদের নাকি সিনেমার সাবজেক্ট পাওয়া যায় না, কিন্তু এটা একটা মানে টপ শট নিচ্ছে, ট্রাম যাচ্ছে আর পাশে ফুটবলাররা দৌড়ে দৌড়ে যাচ্ছে, প্লেয়াররা দৌড়চ্ছে। হ্যাঁ, আমারও কত কোনো গোপনীয়তা ছিল, যেটা আমি বাসে বসে আছি, পুরো একটা স্টপেজ আমি পুরো দম বন্ধ করে থাকতাম, বন্ধ করে পুরো স্টপেজটা থামলে দমটা ছাড়তাম। এই যে ভেতরের ব্যাপারগুলো প্র্যাকটিস করতাম যে আমি দম রাখতে পারি কিনা। এই যে আমাদের দমের জায়গাটা এতটুকু কিন্তু অনেক বড়, যে এত বড় জায়গাটা তুমি প্র্যাকটিস না করলে আসবে না। সবসময় বললাম লেখাপড়া করো, খেলাধুলো করো, এতেই ভালো জিনিস কিছু হতে পারে না। এরপরে তুমি কি হবে সে তোমার নিজের প্রতিভা বলে দেবে, তুমি ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে, কি হবে তোমার ফলে প্রকাশ পাবে। কিন্তু খেলাধুলোটা চালিয়ে যেতে হবে। না, খেলাধুলা করলে মন ভালো থাকে, শরীর ভালো থাকে। আমি জানি না তোমাদের কাছে আমি নতুন আলাপ হতে এলাম, তোমার আমার আবার বৈঠকে যে ভালোই লাগছে, খাবার দুটো সামনে পড়ে আছে, এখন ঠান্ডা হয়ে গেল, খেতে পাচ্ছি না, ভালো লাগছে, এটাও খাবো, কথাও বলবো। প্রত্যেকেই তোমাদের প্রত্যেককে, যারা আমার এই রবীন্দ্র সরোবর কোচিং সেন্টার রয়েছে তুমি জানোই, সেখানে প্রত্যেকে আমরা একটু বল কেনার জন্য পয়সা নিই, বলতে গেলে যেই আমরা ভর্তিটা নিই একটি বল কেনার জন্য পয়সা, সেটা আমি নিই না। 100টা বাচ্চা দিলে 50টা বাচ্চা থেকে নিই না, 50টা বাচ্চাকে জামা প্যান্ট খাওয়া দাওয়া চাল ডালও দিই, তার বাড়িতে কী আছে না আছে খবরগুলোও নিই, যে তোমার বাড়িতে ভাত রান্না হয় কিন্তু তুমি এখান থেকে খেতে পেলে না পেলে চলো তোমার বাড়িতে 2 কেজি চাল দিয়ে আসি, চেষ্টা করি। এগুলো তো প্রকাশ করা যায় না। না না, কিন্তু সত্যি আমি নিজেও দেখেছি যে এইভাবে খেলাধুলো, এবং আমার সঙ্গে যারা রয়েছে অনামিকা সেন, ডক্টর অমৃতলাল চক্রবর্তী, হরিদাস দে, অসীম দে, এবং আমার আরও বহু কোচ এসেছিলেন, আজ দিল্লিতে চলে গেছে, কেউ হায়দ্রাবাদ চলে গেছে, সঞ্জয় দে, তারপরে হর্ষ বলে একটি ছেলে দিল্লি চলে গেছে, আমার কোচিং ক্যাম্পে আরও একটি ছেলে কোচ, তারা বিভিন্ন জায়গায় চলে যায়, এটাও আমার একটু আনন্দ পাই। কিন্তু এরা পরে আসলো আমাকে, যে আমি কোনো সময় বলি না তুমি প্র্যাকটিস করাবে না, করো, তুমি কিছু শিখেছো, তারা কিছু শিখুক বাচ্চারা। আমি কোনো সময় কোনো কাউকে ছোট বড় কথা বলার আগে আমি নিজে ভাবি, আমি নিজে ছোটো কিনা বড়, আমি নিজে কষ্ট পাবো কিনা, আমি যদি কাউকে কষ্ট দিই আমি নিজে কষ্ট পাবো, এবং আমি এই চেষ্টা করি এই জায়গাটা রাখার। না না, নিশ্চয়ই। আপনার যদি সরকারের কাছে কিছু অভিযোগ থাকে যে এই খেলা নিয়ে যে এতটা ওদের মানে কি বলবো ফিরিয়ে রাখা, কথাটা প্রশ্নটা বললেই যখন ফেলে দেয় প্রয়োজন আছে। মমতা ব্যানার্জিকে আমি একটি চিঠি দিয়েছিলাম, তিনি বললেন অরূপ বিশ্বাসের হাতে দাও, অরূপ বিশ্বাসের হাতে দিয়েছিলাম, তারপরে এখনও পর্যন্ত তার কোনো রেজাল্ট পাইনি। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে প্রায় আমি নিজে 55 বছর বা 60 বছর ধরে এই স্টেডিয়ামে রয়েছি, অথচ আমরা একটি ছোট্ট ঘরও পাই না। আপাতত একটা ছোট্ট ঘরে আমরা প্র্যাকটিস করাই, শুধু বল রাখি, প্র্যাকটিসটা করাই হোয়াইট বর্ডার মাঠে, প্রায় আমাদের প্রায় 1000-এর ওপরে ছেলে মেয়ে হয়ে গেছে, প্র্যাকটিসে প্রায় 100 ছেলে মেয়ে আসে। মাঝখানে ক্রিকেট পিচ আছে, সেটাকে সাবধান করে আমাদের প্র্যাকটিস করতে হয়। তার মধ্যে পাড়ার ছেলেরা রয়েছে, এখানকার ছেলেরা ওখানে, কারোর সঙ্গে বলি মতবিরোধ করে, সবাইকে বুকে টেনে নাও, ওরাও খেলুক, আমরা খেলতে এসছে, কেউ অন্য কিছু মতলবে আসেনি। আর মতলবগুলো আমি ইউজ করতেও চাই না, আমার বলার দরকার নেই, স্রোতে আসুক, খেলাধুলায় আসুক, পড়াশোনার মধ্যে আসুক। আপনাকে যদি বলি যে রিকোয়েস্ট করতে, মানে আমরা তো এটা ছাড়া আর আমাদের হাতে তো সরকারও নেই, কিছুই নেই, যে আরও কিভাবে উন্নতি করা যেতে পারে। খেলাটা তো আমাদের সম্পদ, এই যে আপনি একজন সম্পদ, আমাদের খেলায় যে ভবিষ্যতে যারা খেলোয়াড় আসে তাদের খেলার জন্য মাঠ তৈরি করা, একটা আমাদের জায়গা দেওয়া, তাদের খরচা চালানো তো একটা জরুরি জিনিস। তো কিভাবে এটা করা যেতে পারে যদি আপনি মনে করেন, আপনি যদি কিছু একটা মানে পরামর্শ। না, আমার পরামর্শ হলো, সবার আগে দীর্ঘদিনে বাংলা টিম রেজাল্ট পাচ্ছে না, ন্যাশনাল চ্যাম্পিয়ন হতে পারছে না।
যদি একটি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে একটি মেয়েদের জন্য একটি ঘর থাকে, যে কোনো ইভেন্টসে প্র্যাকটিস মেইনটেনেন্সও দরকার। রবীন্দ্র সরোবর মাঠের যা অবস্থা, ওটা করে, গভর্নমেন্ট করে, সেটা তুমি আমি পাবো না, ও নিজেদের লোকেরা পায়। এটা তো একটা সত্য কথা, এটা অস্বীকার করলে চলবে না। আর আমি চাইও না কারোর সঙ্গে মতবিরোধ করতে। আমার বাচ্চারা আসুক, ওরা প্র্যাকটিস করুক, ছোট্ট জায়গায় করুক না, কি করব, না পেলে ছেড়ে দেওয়াতে ঘুমিয়ে পড়া থেকে তো কিছু তো পাচ্ছে। আমি তো ছেড়ে চলে গিয়ে আমি আরাম করে ঘুমিয়ে পড়ি, তাতে দুটো ছেলে যে ভালো, দুটো মেয়ে যে ভালো তৈরি হবে সেটাও তো করতে পারবো না। আমি একসময় ঘুমিয়ে পড়েছিলাম, অবশ্যই আমি একসময় ঘুমিয়ে পড়েছিলাম, কারণ হলো কী হবে করে কোনো লাভ নেই। কিন্তু আমি বললাম যে আমার ভেতরে যদি কিছু থাকে ওদের দিয়ে যাই, কি ছেলে কি। আর আপনার মেয়ে মেয়ে খেলাধুলা করে না, ও নাচ করতো, ড্যান্স করতো, মানে ড্যান্স করতো আর পড়াশোনা করতো। এখন ফ্যাশন ডিজাইন নিয়ে পাস করেছে। আচ্ছা, কোনো একটা সংস্থায় যোগ করে, মানে চাকরিতে যাচ্ছে, সাধারণভাবেই সাধারণ স্যালারি পায়। কিন্তু নিজের ইচ্ছে, আপনি যে তাকে জোর করে বলেন যে ফুটবলই খেলতে হবে বা কিছু, অ্যাকচুয়ালি হাজবেন্ডের দুজনের মতামতে সব জিনিস জীবনের মানুষের দেখা। আমার বাবা যেমন আমাকে মাঠে নিয়ে গিয়েছেন, আমার মা আমাকে আহার জোগাতেন। এবং সবচেয়ে বড় কথা, আমাদের বাড়িতে আমি ছোটোবেলায় দেখেছি, আমি যদি 10টা প্লেয়ার নিয়ে রাত্রে 1টার সময় ঢুকে পড়ি বাড়িতে, আমার মা, তখন তো কয়লার রান্না ছিল, গ্যাসও ছিল না, ওই রাত্রিবেলায় উঠে প্রায় 10 জনের ভাত, পোস্ত ডাল করে দিয়ে সবাই খাইয়ে, ওই ছোট্ট ঘর আমাদের, তার মধ্যে সবাই মিলে শুয়ে, শুধু আমার স্টেটের না, আমার বাংলার না, অন্য স্টেটের ছেলেমেয়েরা এসে আমার বাড়িতে থাকতো, এই কালীঘাট বাড়িতে। ভাবা যায়, মানে সত্যি একটা, মানে আমরা ইতিহাস জানতে। এটাও একটা বলি যে আমার এক দাদু একমি কুকার আবিষ্কার করেছিল। একমি কুকার, যে কুকারে 100 জনের রান্না হতো, তাই একটা কুকারের মধ্যে। সেটা এখনো আছে? না, আমি নিজের চোখে দেখিনি এখনো পর্যন্ত, কিন্তু আমার বাবা যা গল্প করে, আমাদের বাড়িতেই ওটা আবিষ্কার করেছিলেন। আচ্ছা, কালীঘাট বাড়ি, এত জনের রান্না করতে হতো। রঞ্জিত মল্লিকও বলে আমার দাদু, আমিও বলি আমার দাদু। এটা মজা। একটা পেপারে বেরিয়েছিল। আমারও তো, আমার বলা বলির মধ্যে, আপনি রঞ্জিত মল্লিকের রিলেটিভ? ও আমায় জানে না, আমি ওকে জানি না। তাই? আচ্ছা, এটা তো যখন ইন্দ্রভূষণ মল্লিক যখন একমি কুকার আবিষ্কার করেছিল, তখন আমাদের বাড়িতেই পড়েছেন। উনি কতটুকু জানেন আমি জানি না। আচ্ছা, বা আমি আমার বাবার মুখে শুনেছি, আমার কোন জায়গাটা করেছে সেটাও শুনেছি, যেই ঘরে এখনো আমরা বসবাস করি। আচ্ছা, বাহ। এই 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 হলো পরিস্থিতি। তখন আমার কালীঘাটে অনেক মাঠ ছিল, এখন তো মাঠ বলতে কিছুই নেই। প্রমোটার, মানে প্রমোটারদের সব হাতে, কারা এরা, কে এরা, কি আর বলবো, পয়সা দিয়ে ধুয়ে খাবে যদি শরীর না থাকে। এইটা আমার বক্তব্য। এবং এই আমাদের যে এই যে সম্পদগুলো, খেলাধুলো, আমাদের যে কালচার, আমাদের কলকাতার যে একটা ঐতিহ্য বা বাংলার যে ঐতিহ্য, এগুলো যদি না থাকে তাহলে আমরা কি নিয়ে কালচার তো সারা ভারতবর্ষের আছে বিভিন্ন জিনিসের মধ্যে। এইটাকে রাখার জন্য লোক কমে গেছে, আগে ছিল, আমাদের সময় আগেও লোক ছিল, কিন্তু এখন এত মানুষের মধ্যে আরো 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 করে করতে সব বুঝিয়ে দিচ্ছে। আরে বোঝালে একটু পেটে যদি বেশি ভাত হয়ে যাবে কি হবে, প্রকৃতি তো বমি করবে, তো প্রকৃতির ভূমিকম্প হবে, কে থাকবে তখন? একদমই তাই। খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে। এবার আরো ভালো লাগলো তোমরা যে আমাকে, তোমার ফিশ ফ্রাই আমাকে দেখছে, খাওয়া শুরু হয়নি, আলু আমায় দেখছে, আলু দেখছে, ফিশ ফ্রাই দেখছে। আপনি খেতে ভালোবাসেন? আমার খুব ফেভারিট খাবার। তাই? যাক, ভালো লেগেছে, খেয়ে তো অবশ্যই বলবেন। এবং ভালো লাগলো। হ্যাঁ, বলবো না, এবার তো আর চলে আসবে। একদম 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 আসবেন। বন্ধু বান্ধব সবাইকে বলবো তোমাদের কথা, একদম। তোমাদের যারা পরিচিত আছে ছেলেমেয়েরা, তাদের আপনি তো আপনার কোচিং সেন্টারের নামটা একবার ভালো করে বলুন। যেখানে কোচিং সেন্টারের নাম আমার নামেই করেছেন ডক্টর অমৃতলাল চক্রবর্তী, শান্তি আইচি মল্লিক। আমাকে সবাই শান্তি আইচি মল্লিক বলে চেনেন না, শান্তি মল্লিক বলেই চেনে সবাই। আমার হাজব্যান্ডের টাইটেল আইচ, তিনি একজন লেখক ছিলেন, বাচ্চাদের নিয়ে কবিতা, ছড়া এবং ফোক গান এসব লিখতেন। উনি রিসেন্টলি 21 জুলাই উনি হঠাৎ একটি ছোট্ট ব্যাধিতে আক্রান্ত হয়ে উনি আমাদের ছেড়ে চলে গেছেন। আচ্ছা, যাক গিয়ে আমার সেটা নিয়ে ভাবলে, ভাবার মনে রাখা ভালো
কিন্তু এটা নিয়ে ভাবলে চলবে না, আগামী দিনের জন্য ভাবতে হবে, সেটাই আমাদের ভাবনা চিন্তার মধ্যে পড়লো। একদমই তাই। ওনার বইটাকে যদি কিছু করতে পারি দেখবো। আপনার ওনার বই আছে? ওনার বই আছে। কি নামটা একটু বলুন। ওনার নাম মানিক আইচ। আচ্ছা, আর বই? আর ওর ভাই হলো বাংলাদেশের ম্যাজিশিয়ান জুয়েল আইচ। আচ্ছা, আপনারা হয়তো জানবেন, ওনাকে বাংলাদেশের মিনিস্টাররা জুয়েল বলে উপাধি দিয়েছিলেন, তিনি আমার দেও। আচ্ছা, জুয়েল আইচ। বাপরে বাপ। আর আপনার কি মনে হয় যে এটা শেষ প্রশ্ন দিয়ে, ফিটনেস তো আপনি বললেনই, যে আপনি এমনি ফিটনেস নিয়ে কি কিছু ভাবেন? যে সবসময় সব খেলার পার্ট হলো দৌড়। সব খেলার, যেমন খাবার চাল দেওয়ার পরে না ফুটলে ভাত হবে না, তেমনি যদি খেলাধুলার মধ্যে আসতে হয়, সবাইকে আমি আগে বলবো অ্যাথলেটসটা করে যদি আসে, বাবা মারা যদি অ্যাথলেটসের মধ্যে নিয়ে যায়, তার যে দৌড়ের যদি রিদিমটা থাকে, সে অটোমেটিক্যালি চলে যাবে যে কোনো খেলার সাথে যুক্ত হতে পারবে। আমি ছোটোবেলা আমার পাইওনিয়ার স্পোর্টিং ক্লাব ছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে, সেখানে আমি ছোটোবেলা, তারপরে হোয়াইট বর্ডারে আমি ক্রিকেট খেলেছি, আর অনেক ক্লাবে আমি ক্রিকেট খেলেছি, আর ফুটবল আমি 2-4টে ক্লাবে খেলেছি, বিয়ালয়কে খেলেছি, আর আমি বাংলার হয়তো অসংখ্য টাইম ন্যাশনাল ইন্টারন্যাশনাল করেছি বলেই ভারতবর্ষ যে অর্জুন অ্যাওয়ার্ডটা দেয় সেটা দিয়েছি। অবশ্য আমি জানতাম না আমি অর্জুন অ্যাওয়ার্ডই হব কি হব না, ভাবা যায় না। আচ্ছা, এবার আর লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা সবাই ভাবি যে এই সময় সংশয়ে থাকি যে আমরা সংসার, বাচ্চা, নিজের কেরিয়ার, এইগুলো তিনটাকে কি করে ব্যালেন্স করবো। কিন্তু সবটাই করা যায় যদি বাড়ির মধ্যেও যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, মাঠের প্লেয়ারদের সঙ্গে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, সবটাই বজায় রাখা যায়। মাঠে আমি তো জীবন শুরু করেছি 31 বছর বয়সে। হ্যাঁ, আমি বিয়ে করেছি 31 বছর বয়সে। আচ্ছা, আমার চাকরি স্ট্যান্ড নিলে হকি খেলে 85 আমি চাকরি পেয়েছি। তো এখন রিটায়ার করে গেছি। আমি আগেই চাকরির আগে রিটায়ার নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, তা সবটাই কিন্তু টোটাল বাড়ি এবং বাইরে, এবং এই যে তোমাদের এখানে বসছি এতগুলো মানুষ, যে সংযোগ না থাকলে তো হয় না, এতগুলো মানুষের মধ্যে যে সবাই সবার কর্ম করছে, খেলাতেও তাই, কেউ হাফ, কেউ ডিফেন্স, কেউ ফরওয়ার্ড, কেউ গোলকিপার, সবার সঙ্গে কানেক্টেড হতে হবে। বাড়িতেও তাই, ননদ থাক, শাশুড়ি থাক, শ্বশুর থাক, বাচ্চা থাক, আত্মীয় স্বজন, সবাইকে যদি নিয়ে থাকতে পারো, সবাই থাকতে পারবে। কোনো ঝগড়াঝাটি করবে সেটাকে ঠান্ডা করার চেষ্টা করো, যত বাড়াবে তত বাড়বে। আমার মনে, আমার মাঠঘাটও আমি সবাইকে বলি, কেউ হয়তো এসে প্রতিবাদ করলো, আমার ঠিক আছে দেখছি, আমি প্রতিবাদের জায়গায় প্রতিবাদ করবে, খেলাধুলার জায়গায় খেলাধুলা করবে, ভালোর জায়গায় ভালো রাখে, আলোচনা করো, যেমন বসে সুন্দরভাবে আলোচনা করছি। অবশ্য সব কথাই আমিই বলছি, না আমি তো শুনছি এবং আরও শুনবো। এবং আজকে আমরা এখানেই শেষ করার আগে একটা র্যাপিড ফায়ার করব। আমরা এবার যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এইটা গুগলের দেওয়া নামকরণই আমরা নিয়েছি, সেটা হচ্ছে যে দ্রুত আগুনে ঝাঁপ, মানে হচ্ছে র্যাপিড ফায়ার রাউন্ড, সেটা দিয়ে শুরু করব। কিন্তু আমি মানে আমরা খেতে খেতে আনসার দেবো, কিন্তু জল কিন্তু আমি ঢালবো। আচ্ছা ঠিক আছে, একদম এটার জন্যই তো, জল ঢালার জন্যই তো এই প্রশ্নগুলো খুবই সাধারণ করতে দেবো না, সব চলে যাবো। এত ভালো লাগছে আড্ডা মারতে, মানে আমি আপনার সাথে সেরকম আলাপ নেই, কিন্তু খুব বকুনি খায় মাঝে মাঝে মেয়ের আমি প্রচুর বকুনি খেয়েছি সত্যি। তাই তখন আমার একটা মনে আলাদা রূপ থাকে, মনে ওই ট্র্যাকসুট আর জামা পরার পরে একদম সকালবেলা ওরকম ঘুম থেকে উঠে বকুনি খাওয়া আমার তো অভ্যেস নেই। আমি নিজেতে একেবারে একটা রাউন্ডও খেলতে পারি না, আমি কোনো খেলা খেলতে পারি না। সবাই যদি খেলে দর্শক হবে কে, সে এইটাই একদমই তাই। চলুন আপনার র্যাপিড ফায়ার রাউন্ড শুরু করি। সিনেমা দেখেন? প্রিয় নায়ক? সিনেমা খুব রেয়ার, তখনকার দিনে সঞ্জীব কুমার আমার খুব ফেভারিট ছিল, আর উত্তম কুমারের নাম তার না বললে নয়, উনি আমারও ফেভারিট, আমার মেয়েরও ফেভারিট উত্তম কুমার। আর মানে আপনি খেতে খেতে কিন্তু না, আমি তো খাবো বাবা, এটা ছাড়বো কেন, একদম আসা এখানে একদম। আচ্ছা, এবার আপনার এমনি আর কোনো হবি আছে মানে খেলা ছাড়া? আমি ছোটবেলা খুব স্ট্যাম্প মানে জোগাড় করতাম, স্ট্যাম্প, পয়সা, আচ্ছা, টাকা, তারপর ধরো দেশের বিভিন্ন দেশে, এবং আরো ছিল দেশ লাইফ খাপ। আচ্ছা, দেশ লাইফ অনেকে বলবে তখনকার দিনে, এখন করে কিনা মানুষ আমি জানি না। আচ্ছা, তখন বিভিন্ন ধরনের পাওয়া যেত, সুন্দর সুন্দর, মানে তার ডিজাইন ছিল। এখনো পর্যন্ত স্ট্যাম্পটার পয়সাটা আমার কাছে আছে। কয়েকদিন আগে আমি বার করে বললাম এগুলো আমার,
আমি করতাম, কখন করতাম এগুলো। এবং আমি পোস্ট অফিসে ঢুকে পড়তাম, যে কোনো পোস্ট অফিসে ওরা কিছু কাগজ ফেলে দিত। হ্যাঁ, আর তখন আমি কাগজগুলো, আমার বাবা পোস্ট অফিসে চাকরি করতেন, কালীঘাট পোস্ট অফিসে। বাবা মিলিটারি থেকে আসার পরে পোস্ট অফিসে জয়েন করেছিলেন, আচ্ছা অ্যাজ এ ফুটবলার হিসাবে। আচ্ছা। তখন বাবার পেছন পেছন আমি যেতাম, যে আমি বলছি কী করতে আসছি, আমি তো বাবা পার হয়ে গেছে, আমার নেবে না তো। আমি কোনো একটা কাকু বলছি, কাকু আমার হাতটা ধরুন তো ওই রাস্তাটা পার করে দেবেন। আরে বাবা, বলে ওই কালীঘাট পোস্ট অফিসে আমি ঢুকতাম। বাবাকে বলতাম, তোমাদের ওই স্ট্যাম্পের কাগজ কোথায় বলো তো। বলছে পাগল হয়েছে, এরকম করছিস তুই। আমি স্ট্যাম্পগুলো নিয়ে চলে আসতাম। এবং পরে বিভিন্ন দেশে যারা যেত তাদের বলতাম আমার জন্য একটু ছোট্ট কয়েন বা কিছু স্ট্যাম্প নিয়ে আসবে। এখন আমার অনেক স্ট্যাম্প আছে, পেলের এমন এমন একটা স্ট্যাম্প আছে ভাবতে পারবে না। বাহ। হ্যাঁ, আর বিভিন্ন দেশে তো খেলতে গেছেন, অবশ্যই। সব থেকে প্রিয় কোন দেশটা লেগেছিল যেখানে যেখানে গেছেন? দেশ মানে আমাদের দেশের সবচেয়ে প্রিয় দেশ আমার। এর বাইরে কোনো, আমি যখন আমি ট্রেকিং করতাম মাঝে, আচ্ছা, মাঝে 2-4টে ট্রেকিং করেছি আমি। একবার তুষার ঝড়ে আটকেছিলাম 3 দিন ধরে, মাওয়ালি পাস। কেউ নাকি পায় না ওখানে তুষার ঝড়, আমি পেয়ে গিয়েছিলাম। 3 দিন তুষার ঝড়ে আটকেছিলাম এবং আমি 18 ঘন্টা সাধারণ জুতো পরে ওই উপর থেকে নিচে নেমেছিলাম কেদারের মাথায় রাত্রে 3:30টার সময়। বাপরে, আমি ভাবতাম সমুদ্র আর পাহাড় কি যায়, মানুষ কি ওঠে এগুলো। আমার বললাম না, আমার তো একটা দেখার প্রয়োজন আছে, কি এটা খায় না মাখে। তখন আমি শুরু করলাম আমার অফিস স্টাফেদের সঙ্গে, তাদের পরিচয় বলে একটা ক্লাব আছে, তাদের সঙ্গে আমি গিয়েছিলাম। 35টা ছেলে, আমি একটা মেয়ে। এবং সেখানে 5টি ছেলে, ওরা জম্মু দিয়ে পাশ হতে গেল, ওদের দুর্ঘটনা ঘটলো, আমরা কেদার দিয়ে নামলাম। আচ্ছা, দুঃখজনক ওটা। এটা কিন্তু শরীর ঠিক ছিল একদম। একটু অনেক ফার্স্ট বাইট হয়ে গিয়েছিল আমার, ডাক্তার হোম চৌধুরী আমাকে চিকিৎসা করতে সারিয়েছিল। আচ্ছা, উনি আমারও ডাক্তারবাবু, কি মিষ্টি ডাক্তারবাবু। ভালো ভালো মানুষ, খুবই ভালো। আচ্ছা, রোগের ডাক্তার যদি ভালো ব্যবহার করে, একদম রোগ এমনি সেরে যায়। আচ্ছা, খুব রেগে গেলে কি করা হয়? আমি জানি তো রাগি না। আমাকে বকে দিয়েছিল রেগে গিয়ে, সেটা আমি জানি না। মেয়েটা শিখবে, তোমাকে বকেছে এই কারণে, মেয়েটা যদি লেট আসতে শুরু করে, ওর মনের মধ্যে ম্যাম আমায় ঢুকতে দেবে না বা স্যার আমায় আসতে দেবে না। তোমায় বকেছি কিন্তু ওকে বকিনি, ওকে কিন্তু বুকে টেনে নিয়েছি, ওকে কোলে তুলে নিয়েছি। না, আপনার এমনি রাগ হলে কি করেন আপনি? আমার এখনো মতো রাগ হয়েছে বলে আমি এখনো পর্যন্ত জানি না। আমি একটু চুপচাপ হয়ে যাই, হয়তো মনে কারোর সঙ্গে মনে মিলছে না, ঠিক আছে তুমিও আসবে আমার কাছে, আমার যাওয়ার প্রয়োজন নেই তোমার কাছে। কারণ আমি অন্যায় যদি করি আমি সঙ্গে সঙ্গে স্বীকার করি। কেউ যদি অন্যায় করে তাকে আমি বলি তুই ভাব আমি কি করেছি, তোর যদি মনে হয় আসবি। দারুণ দারুণ, এটা একটা দারুণ ব্যাপার। আচ্ছা, এবার একটু খাবার, যেহেতু আমার খাবারের দোকান আবার বৈঠক, তো একটু খাবার নিয়ে আপনার পছন্দের খাবার কি হতে পারে? যদি একটা টেবিলে ধরুন আপনাকে ফুচকা দেওয়া হলো, পুডিং আর বিরিয়ানি, আপনি কোনটা খাবেন? আমি 3টেই ভালো খাবার। ফুচকাটা অল্প খাবো, কারণ জল সমেত পেটে বেশি ভরে যাবে, বাকিগুলো অল্প অল্প খাবো। না, কোনটা সবথেকে বেশি? 3টেই ফেভারিট, তার মধ্যে একটা তো বেঁচে টস করতে হবে। আচ্ছা, দ্রুত আগুনে ঝাঁপ দেওয়া শেষ আমাদের। এবার আগুনে আমি ঝাঁপ দিতে রাজি না, কেউ দিক সেটাও চাই না, সবাই মিলে মিশে জল দিয়ে নেভানোর প্রয়োজনীয়তা আছে। একদম একদম তাই। এবং দারুণ দারুণ উত্তর দিয়ে উনি এত কিছু জেনেছেন, আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমি নিজে অন ক্যামেরা বলছি ফুটবল নিয়ে খুব একটা কিছু জানি না, একদমই জানি না। সবাইকে জানতে হবে তার তো মানে নেই, নিশ্চয়ই দাঁড়ালেই জানতে পারবে। যদি না আসে, না আজকাল যায়, কি করে জানবে? আজ তুমি আমায় চিনতে? না না, হয়তো গুগলে আমার নাম শুনে হয়তো গুগল দেখতে কে এই মানুষটা। একদমই তাই, যে আপনার সাথে এতটা গল্প করতে পারবো আর আপনি এত মজার মানুষ, যে ভীষণ ভালো লাগলো আড্ডা মেরে। আমার এখানে টিমদের তরফ থেকে একটা প্রশ্ন ছিল, কারণ তারা সবাই ফুটবল খেলেছে। আমার অবশ্যই অবশ্যই ফুটবল খেলেনি হতেই পারে না। আমি সবচেয়ে আরো বেশি আনন্দ পাই এই ব্লাইন্ডরা ফুটবল খেলে। আমি নিজের চোখে দেখে আমি আপনার তাজ্জব বেড়ে গেছি যে কিভাবে ফুটবল খেলে ওরা, মানে কিভাবে আঘাত পাচ্ছে। কিন্তু ওদের জন্য আলাদা ব্যবস্থা করার প্রয়োজন। যারা করে আয়োজন, তারা নির্বোধের মতো আয়োজন করে। আমি বাধ্য এই কথাটা বলতে বাধ্য হলাম। আমি নিজের চোখে দেখেছি, যারা দেখে না তাদের এমনভাবে কভার করতে হবে, যারা ফুটবল মাঠে পড়ে গেল, উঠে গেল, বুঝে গেলাম, বাইরে বেরিয়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, আমার ভালো লাগেনি। আমি যারা করে তাদের সঙ্গে আমি ধন্যবাদ জানাচ্ছি, করুন, কিন্তু একটু ওদের জন্য একটু যত্নটা বেশি নেওয়ার প্রয়োজনীয়তা আছে।
অনেক কিছু জানলাম। এবার যেটা প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এই যে এখানকার বল আর ওয়ার্ল্ড কাপের বল ফুটবল, সেটা কি একরকম হয় নাকি সম্পূর্ণ আলাদা হয়? না, বিশ্বকাপের খেলা যে বলটা একদম আলাদা, বলের মাপ একই, বলের ওজন, বলের পরিধি সব এক, ওটার সাথে কোনো বন্ধুত্ব নেই। হ্যাঁ, ওটা সব বন্ধু, সারা পৃথিবীর বন্ধুর একটাই, আচ্ছা, একটাই মাপ, একটাই বল। বলে অনেকে ভাবি যে বলটা সুইং করে কি করে চলে গেল, ওটা ইন সুইং করলো, আউট সুইং করলো, অনেক সময় হাওয়ার এগেনস্টেও কাটে। আর পায়ের পা যে চালানো, এই পায়ের চালানোর উপরে বলের কেটে যায়। আর বলের তো কোয়ালিটি অবশ্যই ভালো, এতে কোনো সন্দেহ নেই। আমাদের মধ্যে আমাদের এখানে যে বল খেলা হয় বলই নয়, তাই না? যারা তবু ইন্ডিয়া খেলায় যখন হয়, ইন্ডিয়া বা কোনো বিদেশি টিম এলো, তখন প্রায় একই স্ট্যান্ডার্ডের বল দিয়ে খেলা হয়। আচ্ছা, আর ওইটা আলাদা হয় একদম আমাদের সাধারণ বল, এই বলে মনে হচ্ছে ইঞ্জুরি হয়ে যায় প্লেয়াররা। আমরা এই বল নিয়ে আমি অনেক সময় আমি যেখানেই যাই তাদের বলি আমাকে একটা ফুলও দিতে হবে না, আপনি পারলে আমাকে 5টা বল দেবেন, বাচ্চারা খেলবে। জানি ওনাদের যতটুকু সমর্থক ততটুকুভাবেই বলটা দেয়, দিক তবুও, কিন্তু ওই বলে তা মেরে আরাম পাবে, খেলে আরাম পাবে। ওই বলটা তুমি মারবে না, মনে হবে কিছু মারো, তুমি মাখনে মনে হচ্ছে টাচ করলে, তাই না? এত সুন্দর বল ভাবা যায় না, যে মানে এ ভাষায় বোঝাতে পারবো না ওই বল হাতে না পেলে। আপনি টুর্নামেন্টের ব্যবস্থা করেন না, মানে যে এই যে আপনার ইয়েরা আছে? আর কথাটা তুমি যখন বললে, কথাটা বলি, আমি একটি ক্লাব চালাতাম, বেহালা ঐক্য বলে। আচ্ছা, আমি গত 3 বছর ধরে ক্লাবটা চালিয়েছিলাম, প্রচুর টাকা খরচ হয়। যে ক্লাব থেকে আমি ক্লাবটা নিয়েছি তারা আমাকে একটা টাকাও দেয়নি। এবার আমার নিজের পকেট থেকে আমি ভাবি না, আমি বললাম ও চলে যাচ্ছে, চলে যাবে, এখনও ভাবি। আর এই যে মাঠে যে অত বল দেখছো, আমার নিজের পকেট থেকে নেই। তোমার কাছে আমি চাইলাম, ওর কাছে চাইলাম, 2-4টে বল, 10টা বল, আমার প্রায় 80টা বল মাঠে থাকে। যে আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল প্রতিটা প্লেয়ারের পায়ে, ছেলেই হোক মেয়ে হোক, একটা করে বল থাকবে। কেউ যেন বলে না আমায় দেয়নি বল, আমি ওর বলটা কেড়ে নেবো। এই আমার নিজের ফিল, আমি কোনো সময় বল ছাড়া কিছু কথাই বলতাম না। যে হ্যান্ডবলই হোক, ক্রিকেট বল হোক, সেবক টাকরা বল হোক, ফুটবল বল হোক, বল চাই আমাকে। যখন আমার ছোটোবেলায় আমাকে অ্যাথলেটিক্স করাতেন, যে আমরা যেসব কোচেরা ছিলেন, বিশাল বিশাল বিখ্যাত কোচেরা ছিলেন, সুধীর সিনহা ছিলেন, যে আমি ওনার কাছে প্র্যাকটিস করতাম। শুধু আমি বায়না করতাম আমার বল দাও, নাহলে তোমাকে ওখানে আমি দৌড়বো না। আমাকে এই দিচ্ছি বলে বলে প্রায় 10টা পাক ঘুরিয়ে দিয়েছে মাঠে। সেই দুঃখে আপনি সেই, আচ্ছা, লোভ। এবং আমাকে যখন ইন্ডিয়া ক্যাম্পে আমার কেডি থাপা ডাইরেক্টর ছিলেন পাতিয়ালা, উনি আমাকে দিয়ে সব কিছু দেখাতেন। আমি জানি না আমি কেন, উনি বলতেন স্যার যে তুমি দেখাও শান্তি, ও দেখাও, আমাকে জুনিয়র পেলে বলতো। 77-76 এর কথা বলছি। বাহ, কি দারুণ না সেই সময়গুলো। হ্যাঁ, মানুষটা এইসব অনেক কিট্টু সাহেব এখানে ভারতবর্ষের বিখ্যাত একজন কোচ ছিলেন, বিখ্যাত খেলোয়াড় ছিলেন, ওনার কোচিং পেয়েছি। উনিও আমায় ভালোবাসতেন। এই মানুষগুলো ভালোবাসা থেকে আমি মানে প্রচুর পেয়েছি। আমার ছোটোবেলার কোচ সুশীল ভট্টাচার্য মারা গেলেন। আমার বর্তমান যে কোচ স্যার ডক্টর অমৃতলাল চক্রবর্তী, ওনার সাথে আমার আলাপ হয়েছে, খুবই ভালো মানুষ। উনি যেবারে আমার কোচ ছিলেন, তিনি সেইবারে আমি অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছি। ওনার দ্রোণাচার্য পাওয়ার যোগ্যতা ছিল, কিন্তু আমাদের ভারতবর্ষে যেহেতু আমি মেয়ে, সুব্রত বচ্চন আমার 16 বছর পরে অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে, তার দ্রোণাচার্য পেয়েছে। যে পেয়েছে তাকে অবশ্যই আমি তার জন্য আমার দুঃখ নেই, পাক। কিন্তু আমার কোচও পাওয়ার যোগ্যতা ছিল ডক্টর অমৃতলাল চক্রবর্তীর। হ্যাঁ, আর কি বলবো, টুর্নামেন্টের ব্যবস্থা হওয়া দরকার। এবং আমার মনে হয় যে আপনারা যারা মনে করেন যে ফুটবল খেলাটা আরও এগিয়ে নিয়ে যাওয়ার দরকার, সেই কারণে আপনারা প্লিজ পাশে আসুন এবং প্লিজ ব্যবস্থা করুন যে কি করে আমরা অনেক টুর্নামেন্ট করতে পারি। এবং অনেক ক্রিকেটার, অর্থ ছাড়া সত্যি কিছু করা যায় না। তো ফুটবল মহিলা পুরুষ সব রকমের টুর্নামেন্ট যদি আমরা করতে পারি, আমার মনে তাও পুরুষদের টুর্নামেন্ট অনেক হয় মাঠে ঘাটে, ক্লাবে, গ্রামে। মেয়েদের টুর্নামেন্ট প্রায় হয়ই না। হয় এখন একটু হয়, সেই মানে প্রচারে নেই। প্রচার না থাকলে উন্নতি হওয়া খুব কঠিন। আমাদের সময় প্রচুর পেপার ছিল, গ্যালারি ছিল, অলিম্পিক ছিল, অমৃত, আরো বিভিন্ন প্রত্যেক দিন কিছু না কিছু লেখা বেরোতো। কিন্তু এখন কোথায় লেখা কি পাওয়া যায়? কিছুই পাওয়া যায় না। সাংবাদিকরা চেনেই না। আমি আজ সকালবেলায় নির্মল কুমার শাহ বলে একটি সাংবাদিক ছিল আজকালের, তার সঙ্গে তোমার আসার এখানে 2 মিনিট আগে কথা বলছিলাম। ব্যাম দেবী আর বালা বলে একটু দুটো প্লেয়ার আছে। আমার 34 বছর পরে ব্যাম দেবী অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছে ভারতবর্ষে।
তা দুজোটা প্লেয়ারকেই ঠিক মতন চেনে না, কে কারা এরা, কিন্তু ওরা পড়াশোনা করে সাংবাদিক হয়েছে, অবশ্যই ধন্যবাদ জানো, কিন্তু ওদের আরও ভেতরে জানার প্রয়োজনীয়তা আছে। আমার সামনে দাঁড়িয়ে আমাকে চেনে না, আমার সম্বন্ধে আলোচনা করছে, পরে আমি বললাম ধন্যবাদ, আমি সেই শান্তি মল্লিক। তাই আমার মানে এই অনুষ্ঠানটা করার একটাই উদ্দেশ্য যে মহিলারা যে ফিল্ডেই থাকুক আর যাই করুক, এরকম লেজেন্ড আমাদের সঙ্গে আছেন যারা এতটা আমাদের এগিয়ে নিয়ে গেছেন। তাই আমরা চাইবো যেন আমাদের ফুটবল সব খেলার সেরা বাঙালির ফুটবলই হোক, সে ছেলে হোক মেয়ে হোক, আর মেয়েদের যেন আরও অনেক বেশি করে সুযোগ করে দেওয়া হোক। তাই প্লিজ আপনারা সবাই পাশে আসুন এবং আমরা অনেক অনেক টুর্নামেন্ট তৈরি করতে পারি। কথাটা বললে কথাটা নেই, কারোর ঘরে মেয়ে হলে আমি খুব আনন্দ পাই। আমার একটা যে কেন খেলোয়াড়ই হোক, খেলোয়াড়ই জন্মাক। হ্যাঁ সত্যি তাই, আমি ওই জন্যই চাই যে ফুটবলার হোক, আমি নিজেও চাই যে আমার মেয়ে যদি খেলোয়াড় মানে খেলার ইচ্ছেটা রাখে, সেটা খুব জরুরি। আর খেলাধুলো সঙ্গে থাকুন, আর আবার বৈঠকের আড্ডা দেখতে থাকুন। আজকে আমাদের সঙ্গে ছিলেন শান্তি মল্লিক, মানে খ্যাতনামা ফুটবল প্লেয়ার এবং প্রথম মহিলা ক্যাপ্টেন, যিনি ফুটবলকে নিয়ে ভেবেছিলেন। প্রথম মহিলা ক্যাপ্টেন আমি না, আমার আগে হয়েছে, 2-3 জন হয়েছে, জুডি সিলভা, কুন্তলা ঘোষেস্তিদা, আচ্ছা, আরো অনেক 2-1 জন হয়েছে, তারপর আমি। আচ্ছা, আমি যেভাবে অরিজিনাল আউট পাই সেই বছর আমি ভারতবর্ষের ক্যাপ্টেন ছিলাম, বাংলারও ক্যাপ্টেন ছিলাম, আচ্ছা, ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছিলাম সে বছর। ভাবা যায় আজকে আমি তার সঙ্গে বসে আছি, তার সান্নিধ্যে আছি। না আমার প্রত্যেককেই বলার উদ্দেশ্য আছে, আপনারা আসুন, আর টুর্নামেন্টের কথা বলছেন, আপনারা সহযোগিতা করুন, তাহলে টুর্নামেন্ট আমি নিজেই করতে পারবো যদি কেউ অর্থ দেয়। একদম, আমরা পাশে আছি, আমরা চেষ্টাও করবো এটা নিয়ে প্রচার করতে। আপনার জন্য কিছু ভাউচার আছে, সেটা আমাদেরকে এই অনুষ্ঠানটা করতে সাহায্য করছে হাটারি গ্রিলসের তরফ থেকে। থ্যাংক ইউ। এটা 750 টাকার একটা গিফট ভাউচার। এটা আপনার লাস্ট্রাদা পাবলিকেশন, সুমিতাদির সঙ্গে আলাপ হলো, সুমিতাদি লাস্ট্রাদা পাবলিকেশন, তার তরফ থেকে বই কিনলে 25% ডিসকাউন্ট। হ্যাঁ, এটা হচ্ছে দেশ বুকসের তরফ থেকে, দেশ পাবলিকেশনের তরফ থেকে 30% ডিসকাউন্ট ভাউচার। আচ্ছা, যাবো কখন? আপনি বললে দিলে আমিও আনিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। এইটা হচ্ছে মেয়েকে ধরিয়ে দিতে হবে, একদম মেয়ে আর জামাই দুজনে হাত ধরে ধরে যাবে, অনেক ভালো করে কিনতে পারবে। হ্যাঁ, আর এটা হচ্ছে নেচার ডায়মন্ডস ল্যাব গ্রোন ডায়মন্ড, সেখানে আপনি 36,000 টাকা অবধি ডায়মন্ড পাবেন গিফট, আর পাবেন হচ্ছে মেকিং চার্জেস, আর জিএসটি থাকবে না, শুধু সোনার দামটা লাগবে। আর এটা রইলো আবার বৈঠকের 1000 টাকার ডিসকাউন্ট ভাউচার, এখানে এসে খাওয়া দাওয়া করবেন। থ্যাংক ইউ। মানে কম দামের খাবারগুলো অনেক পাবো। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, আপনি আসুন। অন্নপূর্ণা স্বাদেষ্টের তরফ থেকে একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ অন্নপূর্ণাকে এই সুন্দর হ্যাম্পারটা দেওয়ার জন্য। থ্যাংক ইউ অন্নপূর্ণা। আমি এত খেলে কিন্তু আমি মোটা হয়ে যাবো, বরঞ্চ আমি 4টে বল চাই, তাহলে আমি রোগা হবো। এবার থাকছে আপনাদের জন্য প্রশ্ন, দর্শকদের জন্য। ফুটবলার শান্তি মল্লিক কোন দেশে খেলতে গিয়ে সবথেকে ভালো লেগেছিল? এই উত্তরটা দিয়ে দিন তাড়াতাড়ি আমাদের নিচের মেল আইডিতে, এবং সঠিক উত্তরদাতা পেয়ে যাবেন আকর্ষণীয় পুরস্কার।